নীল চিরকুট লেখনীতে নৌসিন আহমেদ রোদেলা পর্ব সংখ্যা 18। ঘড়ির কাঁটা 5টা বাজতে 40 মিনিট বাকি। আরফান ক্লান্ত চোখে ঘড়িতে চোখ বোলালো। দল ঘড়ি থেকে চোখ সরিয়ে হাতের ঘড়ির দিকে তাকালো। সময়ের হেরফের নেই, পুরোপুরি 4টা 20। আরফান ছোট নিঃশ্বাস ফেলে প্রেসক্রিপশনে মনোযোগ দিল। প্রেসক্রিপশন লেখা শেষ করে সামনে বসে থাকা বয়স্ক লোকটির দিকে তাকিয়ে নম্র হাসল। বৃদ্ধ লোকটির মাথায় ধবধবে সাদা চুল, চোখে মুখে ক্ষীণ চিন্তার ছাপ। এয়ার কন্ডিশন যুক্ত রুমে বসেও কপালে কয়েক ফোঁটা ঘাম। আরফান প্রেসক্রিপশনটা ঠেলে এগিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, রিপোর্ট খুব একটা ভালো আসেনি চাচা। এই বয়সে একটু নিয়মমাফিক না চললে চলে, তবে এখন খুব একটা ভয়ের কিছু নেই। 7 দিনের ওষুধ দিয়েছি, ঠিকঠাক খান। ব্যথা কমলে ভালো, নয়তো একটা কার্ডিওলজি স্পেশালিস্ট দেখাতে হবে। অযথা চিন্তা করবেন না, তেমন কিছু হয়নি। এ বয়সে সব স্বাভাবিক। কিছুদিন একটু নিয়মমাফিক চলুন, দেখা যাক কি হয়। আরফানের কথায় বৃদ্ধের চিন্তা কিছুটা কম মনে হলো। বয়স্ক লোকটি পাশে বসা জোয়ান লোকটি আরও অস্থির হয়ে উঠল। লোকটির ছোট বয়স হলেও তেমন একটা না, 25-এর বেশি হবে না। চোখে মুখে একটা আদর আদর ভাব আছে। ছোট থেকে কোলে কোলে বড় হওয়া ছেলের মুখে এই ভাবটা বেশি থাকে, একটু আহ্লাদি ভাব। অল্পতেই অস্থির হয়ে ওঠা এদের স্বভাব। আরফান কাটকাট চোখে ছেলেটিকে পর্যবেক্ষণ করলো। ছেলেটির চোখে দৃষ্টি অস্থির। সে সেই অস্থিরতা নিয়ে প্রশ্ন করলো, এনিথিং সিরিয়াস ডক্টর? ওনার এই ট্যাব ফ্যাক্ট হওয়ার স্বাভাবিক নেই তো? আমি আর দাদু একা বাড়িতে থাকি, হঠাৎ ট্যাগ ফ্যাটাক হলে তো ঝামেলা। বাবা জাস্ট খুনে করে ফেলবে আমায়। আরফান ছেলেটির দিকে তাকিয়েছিল। ছেলেটির কথা শুনতে শুনতে বুড়ো জোড়া খানিকটা কুঁচকে এলো। ছেলেটা বেশি কথা বলে। এই বয়সে ছেলেদের অযথা বকবক শোভা পায় না, কিন্তু এই ছেলেটার পাচ্ছে। ছেলেটির কথা একটু সুলভ ভাব আছে। আরফান একটি দীর্ঘশ্বাস ফেলে চেয়ার টেনে দিয়ে বসলো। আরফান মেডিসিন ডক্টর, কার কখন এই অ্যাটাক ফ্যাটাক হয়ে যাবে তা তার জানার কথা নয়। তাছাড়াও অ্যাটাক ফ্যাটাকের অধিকাংশ সময় আকস্মিকই হয়। কিছু কিছু ক্ষেত্রে সেই সূক্ষ্ম লক্ষণ দেখা যায় না, লক্ষণ দেখা গেল তা ক্ষীণ। রোগী যে লক্ষণগুলো ঠিকঠাক বলতে পারলে অ্যাটাকের আগে কিছু একটা ব্যবস্থা নিতে পারে চিকিৎসক। তাই বলে এভাবে আগাম জানা সম্ভব নয়। আরফান ডাক্তার বলেই তো আর বলতে পারবে না, ও মুখ সাহেব আপনি শনিবার সকাল 10টায় হার্ট অ্যাটাক করবেন। আপনার উচিত সকাল 6টায় হাসপাতালে এসে বসে থাকা, নয়তো কেল্লা ফতে। বিষয়টা ভাবতে কেমন অদ্ভুত লাগছে আরফানের। আরফান মৃদু শ্বাস টেনে বলল, তা বলতে পারছি না, তবে ওষুধগুলো ঠিকঠাক নিন আর অযথা চিন্তা ভাবনা করবেন না। একদম লাল কার্ড দেখিয়ে দিন, ইনশাল্লাহ এমন কিছু হবে না। বৃদ্ধ তার নাতির সাথে আরও কিছুক্ষণ কথা বলে তাদের বিদায় করলো আরফান। তাড়াহুড়ো করে আবারও ঘড়ির দিকে তাকালো। 4:30। এর মধ্যে দরজা ঠেলে ভেতরে ঢুকলো পরবর্তী রোগী। আরফান হাতের কাছের ফাইলগুলো গোছাতে গোছাতে সামনে না তাকিয়েই বলল, বলুন প্লিজ। আগন্তুক নিঃশব্দে বসলো। আরফান নিঃশ্বাস ফেলে সামনের দিকে তাকাতেই অবেচেতন মনটা খানিকটা চমকে উঠল। বুকের ভেতরটা পরিচিত প্রশ্নে উথাল পাথাল হয়ে উঠল। এই মেয়ে এখানে কি? আবার নতুন কোন এলিগেশন লাগাতে এসেছে নিশ্চয়ই। আরফান নিজের অজান্তে প্রশ্ন করলো, আপনি এখানে? নম্রতা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ডাক্তার দেখাতে এসেছি। আরফান বিরক্ত হয়ে বলল, ডাক্তার দেখানোর জন্য কি হয়েছে আপনার? দেখুন, ফজলামো করার মতো সময় আমার নেই। ইউ মে লিভ। আরে বাইরে ভিজিট দিয়ে পারমিশন নিয়ে এসেছি, গোটা 2 ঘন্টা অপেক্ষা করেছি, তারপর ঢুকেছি, আর আপনি বলছেন চলে যেতে? আশ্চর্য। নিন বসুন, চিকিৎসা করুন। আরফানের পুরো বুড়ো জোড়া আরও খানিকটা কুঁচকে এল। নম্রতার প্রতি যে বিরক্তি মাত্রাতিরিক্ত হচ্ছে। কাল রাতে আরফানের প্রতিজ্ঞা করেছিল নম্রতার সাথে জীবনে দ্বিতীয়বার কথা বলবে না। ভাগ্যে নির্মাণ পরিহাস, আজই এমন ঘটনা ঘটতে হলো। নম্রতা নামের মেয়েটা একদম সামনে এসে দাঁড়িয়ে গেল। জীবনের প্রথমবারের মতো আরফানের পরিকল্পনা চিন্তাভাবনা একদম মাঠে মারা গেল। আরফানের রাগটা যেন আরও বেড়ে চলেছে। মৃদু শব্দস্বরে প্রশ্ন করলো, আর কজন পেশেন্ট বাকি আছে আসাদ? ওপাশ থেকে ফসফসে গলায় উত্তর এলো, ছিল কয়েকজন, তাদের 8টার পর আসতে বলেছি স্যার। আরফান হালকা কেশে গলা পরিষ্কার করলো, ইতস্ত কণ্ঠে বলল, মাত্রই যিনি ঢুকলেন তার কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে? জি স্যার, 12 নম্বর সিরিয়াল। কেন স্যার, কোনো সমস্যা? আরফান ক্লান্ত কণ্ঠ খানিক উঁচু করলো। নম্রতা শুনতে পায়
এমন করলেই বলল, না কোনো সমস্যা নেই, আমি আজ আর রুগী দেখব না, বেরোচ্ছি। ওনাকে ওনার ফিসটা ব্যাগ দাও। আসাদ অবাক হলো, বিনিময় কণ্ঠে বলল, আচ্ছা স্যার। আরফান টেলিফোন নামিয়ে রেখে উঠে দাঁড়ালো। চেয়ারের হাতলে রাখা অ্যাপ্রনটা হাতে তুলে নিয়ে বেরোতে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলো। নম্রতা দিকে ফিরেও তাকালো না। নম্রতা কিছুক্ষণ কপাল কুঁচিয়ে তাকিয়ে থেকে বলল, আশ্চর্য, পেশেন্ট না দেখে চলে যাচ্ছেন, এটা কেমন ধরনের বিহেভিয়ার? আপনারা রুগীদের সাথে এমন ব্যবহার করেন বুঝি? রুগী যদি এখন মরে টরে যায়, তার দায় ভাই কে নিবে শুনি? আরফান ভুরু কুচকে তাকালো, ঘাটটা হালকা কাত করে বলল, আপনি মরে যাচ্ছেন নাকি? কই, দেখে তো মনে হচ্ছে না। নম্রতা লাফিয়ে উঠে বলল, বলছেন কি আপনি? ভাবে ফ্লুয়েন্টলি আমার মৃত্যু কামনা করছেন? মানবতার বলতে কিচ্ছু নেই, সাংঘাতিক। আরফান এবার চরম বিরক্ত। এই মেয়ে অ্যাকচুয়াল সমস্যা কোথায়? ঝড়ের মতো হুটার কোথা থেকে আছড়ে পড়ে। আরফানের মন মেজাজ লন্ডভন্ড করে দিয়ে আবারও মুহূর্তে হাওয়া হয়ে যায়। খানিকটা উদ্ভট, খানিকটা আশ্চর্য। আরফান গাল ফুলে শ্বাস ছাড়ল। যথেষ্ট শান্ত কণ্ঠে বলল, দেখুন মিস নম্রতা মাহমুদা, এটা আমার চেম্বার, কোনো পাগলামি বা পাগলাগারদের নাট্যশালা নয়। আপনি প্লিজ আপনার ড্রামা বন্ধ করুন এবং বাড়ি যান। আপনার মিথ্যা অসুস্থতার গল্প থেকে সত্যিকার অসুস্থতার দুটো পেশেন্ট আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। ক্যান ইউ লিভ নাও? নম্রতা যেন আকাশ থেকে পড়ল, বিষময় কণ্ঠে বলল, আশ্চর্য, আপনি আমার সাথে এমন ব্যবহার কেন করছেন ডক্টর? আমার অসুস্থতা আপনার কাছে নাটক বলে মনে হচ্ছে? বি জেন্টল ডক্টর আরফান। আপনি তো নিজেকে দেখে কতটা অসুস্থ হয়ে পড়ছিলাম সেই দিন, দেখেননি? তারপর অসুস্থ অসহায় মেয়ের সাথে এমন ব্যবহার করছেন। আর আপনার কি ধারণা টাকা পয়সা গাছে ধরে? আমি টাকা পয়সা ধুয়ে ঢ্যাং ঢ্যাং করে নাটক করতে চলে আসব, তাও বেছে বেছে আপনার চেম্বারে? আপনি কি আমার প্রেমিক, নাকি আমার প্রেমে হাবুডুবু খাচ্ছি আমি? কোনোটাও তো নয়। তাহলে কেন করব? আপনাকে দেখার জন্য মায়াও পাচ্ছি না। এক সাংঘাতিক ঘটনা তো। তাহলে আপনি কেন এভাবে বলবেন? আরফান এবার খানিকটা নরম হলো। অ্যাপ্রন চেয়ারে ঝুলিয়ে রেখে ছোট নিঃশ্বাস ফেললো। চেয়ার টেনে বসে সন্ধিয়ান চোখে তাকালো। গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আচ্ছা আপনার সমস্যা বলুন। নম্রতা রহস্যময় হাসলো। আরফান গম্ভীর চোখ দুটো মেলে বলল, কি হলো বলুন? এ কথা বলে আবারও একবার ঘড়ির থেকে চোখ বোলালো। নম্রতা ফট করে বলল, নিশাদ সাহেবের নাম্বারের চিন্তায় জ্বর উঠে গিয়েছিল। মনে থার্মোমিটারের সর্বোচ্চ তাপমাত্রা ধরা পড়েছে। আপনি তার নাম্বারটা দিয়ে আমার জ্বর মুক্ত করুন ডক্টর। আরফান ঘড়ির দিকে চোখ ঘুরিয়ে অন্যমনস্ক দৃষ্টিতে নম্রতার মুখের দিকে তাকালো। কপাল কুঁচকে বলল, জি। নম্রতা কথার মূল ভাব উদ্ধার করতে পেরে আরফানের অন্যমনস্ক মস্তিষ্ক 2-3 সেকেন্ডের সময় নিল। অর্থোদয় করার জন্য চট করে উঠে দাঁড়ালো আরফান। চেয়ার শক্ত করে ধরে বলল, কি আপনি কি মজা করতে এসেছেন এখানে? নম্রতা বেশ সিরিয়াস ভঙ্গিতেই বলল, একদমই নয়, রোগ সারাতে এসেছি। যেহেতু রোগের ওষুধ আপনার কাছে, সেহেতু রোগ তাড়ানোর দায়িত্বটাও আপনারই। নাম্বারের চিন্তায় রাতে ঘুমাতে পারছি না, খেতে পারছি না, প্রেশার ফল করছে। তাই ভিজিট দিয়ে নাম্বার দিতে এসেছি। এবার দিয়ে দিবেন? আরফান অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায়। এই মেয়ে নিঘাত পাগল। এই মেয়ের পাল্লায় পড়ে সে রীতিমতো ছাগল হয়ে যাচ্ছে। এই একটা নাম্বারের জন্য এত কাহিনী করার কোনো মানে হয়? কি সমস্যা নিশাদের ইতিপূর্ব কোনো গার্লফ্রেন্ড ছিল কি না বলে জানার চেষ্টাও করেনি আরফান। এই মুহূর্তে মনে পড়ছেও না। ছাত্র জীবনে থাকলেও থাকতে পারে, কিন্তু তখন তো ওই মেয়ের নিতান্তই বাচ্চা থাকার কথা। নম্রতা আবারও একই কথা বলায় বিরক্ত কণ্ঠে বলল আরফান, আপনার ভিজিটের জন্য আমি মারা যাচ্ছি না। বারবার ভিজিট করবেন না। আপনার টাকা নিয়ে আপনি বিদেয় হন। নাম্বার আমি দিব না। বেশ। নম্রতা নাক মুখ ফুলিয়ে বলল, আপনি তো সাংঘাতিক নির্দয় মানুষ। একটা নিষ্পাপ মেয়েকে এভাবে ঘুরাচ্ছেন। আরফান বাঁকা হাসলো। টেবিলের ওপর খানিকটা ঝুঁকে এসে বলল, ডোন্ট বি সো সিলি মিস নিমপাতা। আপনি নিষ্পাপ হলে এই পৃথিবীতে কনফিক্টেড কোনো মানুষ থাকবে বলে আমার মনে হয় না। সবাই নিজেকে ইনোসেন্ট বলে দাবি করবে। নম্রতা রাগী দৃষ্টি তাকালো। নিমপাতা? নম্রতা এই ডাক্তারকে ফট করে নিমপাতা বানিয়ে ফেললো। ছি। নম্রতা নিজেও খানিকটা ঝুঁকে এলো টেবিলে। তাতে দাঁত চেপে বলল, আপনি নাম্বার দিবেন কিনা বলুন। আরফান ড্যাম কেয়ার ভাব করে বলল,
দিব না। নম্রতা বুঝলো এই লোকের সাথে শক্ত হয়ে লাভ নেই, এই লোক নিরুদয় খেলোয়াড়। নম্রতা খুব একটা পাত্তা দিবে না। নম্রতার মস্তিষ্কে বিজ্ঞের মতো উপদেশ দিল, চোখ বন্ধ করে অপমান সয়ে নে নমো, বিপদের সময় অপমান গায়ে মাখতে নেই, তেল দে। এই আরশোলাকে হালকা পাতলা তেল দেওয়া যেতে পারে, বেঁচে থাকলে শোধ নেওয়ার অসংখ্য সুযোগ পাবি, ডু ইট ফার্স্ট। নম্রতার মস্তিষ্কের উপদেশ অক্ষরে অক্ষরে পালন করে আরফানের দিকে মায়া মায়া চোখ করে তাকায়। মনের ভেতর এক অগ্নগিরি সমান রাগ নিয়ে মৃদু হাসলো, ইনিয়ে বিনিয়ে বলল, আমাদের পার্সোনাল প্রবলেমগুলো এখনও টানার কি মানে হয় বলুন? একজন দায়িত্ববান পুরুষ হিসেবে এইটুকু সহজতা আপনি করতে পারেন, তাছাড়া একটা ফোন নাম্বারই তো। এমন অসংখ্য নরম কথাতেও আরফানের মন গলাতে পারল না। সে অস্থির ভঙ্গিতে বারবার ঘড়ি দেখতে লাগলো। ঘড়িতে 5:30 বাজতেই তাড়াহুড়ো করে বেরিয়ে গেল আরফান। ব্যস্ত কণ্ঠে বলল, টাইম আপ, আমায় যেতে হবে। নম্রতা গো ধরে বলল, আমার প্রেসক্রিপশন না দিলে আমি যাব না, ভিজিট দিয়ে এসেছি, বিনা পয়সায় নয়। আরফান নম্রতার দিকে তাকালো, আবারও ভিজিট করছে মেয়েটা। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আরফান যে সে কোটি টাকা ভিজিট দিয়ে এসেছে বা কোনো কিছু ডোনেশন করেছে। অসহায় ভেবে আরফান একটা কাগজ টেনে নিয়ে কিছু একটা লিখলো, তারপর নম্রতার দিকে এগিয়ে দিয়ে বলল, আই ডোন্ট ওয়ান না মি ইউ গট মি। নম্রতা কাগজটা হাতে নিল, খুশি হয়ে বলল, মিটু। শব্দ দুটো উচ্চারণ করে কাগজের দিকে তাকালো নম্রতা। আরফান ততক্ষণে চেম্বার থেকে বেরিয়ে গেছে। সাদা কাগজে ইংরেজি করতে লেখা শব্দগুলো দেখে চোখ বেরিয়ে আসার উপক্রম নম্রতার। কাগজের মাঝে লেখা, ইউ আর ম্যাড, আই ডোন্ট ওয়ান্ট মিট ইউ এগেন। নম্রতা প্রথমে ভীষণ ক্ষুব্ধ হলে তারপরে হতাশ দৃষ্টিতে তাকায় রইল কাগজের দিকে। রাগে দুঃখে কাগজ দুমড়ে মুচড়ে ফেলে দেওয়ার ঠিক আগ মুহূর্তে কাগজের অপর পৃষ্ঠে 11 ভিজিটের নাম্বার দেখতে পেল। নম্রতার খুশিতে ঝলকে উঠল, শেষমেশ নিশাতে নাম্বার পেয়ে গেল। সত্যিই পেল, এবার নিশ্চয়ই জবাব মিলবে। এত বছরে জমিয়ে রাখা প্রশ্নের জট খুলবে এবার বলে খুশিতে আত্মহারা হলো নম্র। বর্ষার শেষ, তবুও সারাদিন ব্যাপী মুষলধারায় বৃষ্টি। নাদিম পাজারো 7 গাড়িটিতে বসে আছে। বৃষ্টির তোরে শোলা হয়ে আসছে গন্ড্রো শিল্ড। ড্রাইভার উইপার্সগুলো সক্রিয় করে দিয়ে হালকা কাশলো, মুখভঙ্গি গভীর করে বলল, শাহবাগের রাস্তা 2 দিন ধরে গর্ত খোঁড়া হয়েছে, বৃষ্টির পানি জমে নাজেহাল কাণ্ড। গাড়ি যাবে বলে মনে হচ্ছে না, আপনাকে এখানে নামতে হবে। নাদিম বিরক্তিকর চোখে তাকালো। বাইরে টানা বৃষ্টি, এই বৃষ্টিতে বেরোবে মাত্র কাক ভিজে যাবে নিশ্চিত। এই চকচকে লাল পাজেরো গাড়িটি তার নয়, তার বড়লোকি ছাত্রী মৌসির। টিউশনি করে ফেরার সময় একরকম জোর করে গাড়িতে ওঠানো হয়েছে তাকে। প্রথম দফায় মুখ চোখ গম্ভীর হলেও না হেঁকছিল নাদিম। এসব চকচকে গাড়িতে চড়ার অভ্যাস তার নেই। সে মাটির মানুষ, 2-1 ঘন্টা বৃষ্টিতে ভিজলে কিছু হয় না, কিন্তু বড়লোক বাবার মেয়ের মধ্যে একটা নেকা ভাব থাকে। এরা রিজেকশন জিনিসটা সহ্য করতে পারে না। অল্পতেই চোখ মুখ অন্ধকার করে টলটলে চোখে নয়নে তাকায়। সুন্দরী মেয়েদের টলমলে দৃষ্টি উপেক্ষা করা কঠিন। নাদিমও পারেনি। এক সমুদ্র বিরক্তি নিয়ে চকচকে গাড়িতে উঠতে হয়েছিল তাকে। সেই সাথে ড্রাইভার নামক উল্লুক বস্তুটির বক্রচাহনি শিকার হতে হয়েছে তাকে। বড়লোকি সুন্দরী মেয়েরা যতই ঢং হয়, তাদের ড্রাইভারগুলো ততটাই হারামি হয়। এদের হাবভাব গাড়ির মালিক থেকেও উঁচু। মালিকের সুন্দরী মেয়েরা নাদিমের মতো ছাল চামড়াহীন উদ্ভট ছেলেদের দিকে মায়া বাড়ায়। মায়া চোখে তাকায় এদের ষষ্ঠ ইন্দ্রিয় দৌড়াতে শুরু করে। আর এসব ছাল চামড়াহীন মানুষগুলো এসে তাদের রাজ্যের বিতৃষ্ণা বস্তু হয়ে দাঁড়ায়, যেন সুযোগ পেলে রাজত্বহীন সহ রাজকন্যা নিয়ে ভেগে যেতে পারে এসব ভণ্ড ছেলের দল। নাদিম ছোট নিঃশ্বাস ফেলে বলল, বাইরে তো বৃষ্টি, এখানে নামলে ভিজে যাব। এমনিতেও তো ভিজেই আসতেন। সামনের রাস্তা খারাপ থাকলে আমি কি করব? পানি ঢুকে ইঞ্জিন গেলে সারামাই ছেড়ে কথা বলবে না। নাদিমের মেজাজ চটে গেল। সে কি ইচ্ছে করে গাড়িতে উঠেছে নাকি? যেচে পড়ে গাড়িতে তুলে সব রংঢং অপমানের মানে আছে? নাদিম তার নিজের ক্যারেক্টারে ফিরে এলো। পেছনের সিটে গা এলিয়ে দিয়ে ড্যাম কেয়ার ভাব নিয়ে বলল,
অন্য কোনো রাস্তা ধরুন। শাহবাগ যাওয়ার আমি নামবো না। ড্রাইভার সন্ধিহান চোখে তাকালো, বিরক্তিকর কণ্ঠে বলল, অন্য কোনো রাস্তা আমি চিনি না, সব রাস্তার জল আটকে আছে, আপনাকে এখানেই নামতে হবে। আপনার ম্যাডামকে ব্যাপারটা জানান, উনি কি বলেন শুনে নেমে যাব। ড্রাইভার ঢোক গিলল। ফ্রন্ট গ্লাসে নাদিমের দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে চুপচাপ বসে রইল। নাদিমকে চিন্তাহীন বসে থাকতে দেখে বাধ্য হয়ে ম্যাডামকে ফোন লাগালো। 2-1 মিনিট হু হা করে চরম বিরক্তি নিয়ে গাড়ি চালাতে মন দিল। কয়েক মিনিট চলার পর নাদিম তার নিজস্ব কায়দায় বলল, ওই মিয়া, গাড়ি থামাও। ড্রাইভার কপাল কুঁচকে বলল, কেন? ছোট ম্যাডাম আপনাকে হলের সামনে নামিয়ে দিতে বলেছে। একটা থাপ্পড় দিয়া গাল লাল করাই ফলামো। যা কইতাছি তাই করো, গাড়ি থামাও কইতাছি, থামাবো ব্যাস। মুহূর্তে নাদিমের কথার টোন পরিবর্তন হয়, খানিকটা থমকালো ড্রাইভার। গাড়ি থামিয়ে বিস্ফোরিত চোখে তাকালো। নাদিম ভরা বৃষ্টিতে গাড়ি থেকে নামলো। জানালার কাছে টোকা দিয়ে কাজ নামাতে বলল। ড্রাইভার কাজ নামাতেই গাড়ির কাজ নামালো। নাদিম জানালায় 2 হাত রেখে শক্ত কণ্ঠে বলল, তোমার ম্যাডামকে গিয়া বলবা এইসব বালসালের গাড়িতে আমি উঠি না। আর হ্যাঁ, পরের বার আমার সামনে এমন পাট দেখাইতে চাইও না। ডাল পিটা কইরা দিমো, পাট ছুটে দিমো একদম। পাট দেখাও? নাদিমের কথায় হতভম্ব চোখে তাকিয়ে রইল ড্রাইভার। চোখে মুখে অবিশ্বাস। ড্রাইভার হতভম্ব দৃষ্টি দেখে উপেক্ষা করতে পারল না নাদিম। শাহবাগের দিকে হাঁটা দিল। চালচলনে অদ্ভুত এক সুখ সুখ ভাব। ভিজে চুপচুপে ফ্যাকাশে শরীরটা যেন অনাবিল শান্তি। ড্রাইভার হতভম্ব দৃষ্টিতে হঠাৎই সরে গেল না। বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে ভাবতে লাগলো, হাতির পুল থেকে শাহবাগ হেঁটে হেঁটে যাবে না নাকি লোকটা? নাদিম উদ্দেশ্যহীনভাবে হাঁটছে। চালচলনে কোনো তারা নেই। হাঁটু পর্যন্ত চলে অযথা দৌড়াদৌড়ি কোনো মানে হয় নাকি? আস্তে ধীরে হাঁটলে সন্ধ্যার আগে ভার্সিটিতে নিশ্চয়ই পৌঁছে যাওয়া যাবে। অত অস্থির হয়ে লাভ নেই, জীবনটা ছোট। এই প্রতিটি মুহূর্ত উপভোগ করার বুদ্ধিমানের কাজ। নাদিম নিজের বুদ্ধিমত্তা বলে দাবি করে। এই যে হাঁটু পর্যন্ত পানিতে উঁচিয়ে উঁচিয়ে হাঁটছে, এই হাঁটু পর্যন্ত পানি উপভোগ করছে নাদিম। নতুন ভঙ্গিতে হাঁটতে তার ভালোই লাগে। তাছাড়া সঙ্গীহীন পথ চলা মুক্ত মস্তিষ্কটা মৌসির কথা ভাবার সময় পাচ্ছে। এটাই প্রয়োজন। মৌসিকে নিয়ে হালকা পাতলা ভাবার প্রয়োজন আছে তার। নাদিমের ষষ্ঠীন্দ্রিয় বলছে, মৌসি খুব বেশি দিন পড়াতে পারবে না সে। মোটা অঙ্কের বেতনের জন্য এতদিন টিকে থাকলেও সে টিকে থাকার বেশি দিন হবে না। মেয়েটার চাহনি অন্যরকম। কিশোরী মেয়েদের চাহনিতেই সমস্যা। তার থেকে বড় সমস্যা, এরা নাদিমের মতো উল্টোপাল্টা উশৃঙ্খল ছেলেদের প্রতি আকৃষ্ট বেশি হয়। নম্র ভদ্র সুশৃঙ্খল ছেলেদের প্রতি তাদের ফ্যান্টাসি কাজ করে না। মেয়েটা ইদানিং নাদিমের কথায় মুগ্ধ হতে শুরু করেছে। নাদিমের অপছন্দনীয় কথাগুলো আজকাল তার খুব ভালো লাগে। বিষয়টা চিন্তার, গভীর চিন্তার। বারান্দার কোনায় টিমটিমে আলো জ্বলছে, হলদে আলো। বারান্দার রেলিং মেঝে সব ভিজে একাকার। ফ্লোরের কোনায় পানি জমে আছে। নম্রতা পানিটুকুকে পাশ কাটিয়ে রেলিং ঘেঁষে দাঁড়ালো। চোখের সামনে কালো অন্ধকার আকাশ, ঠান্ডা শীতল শরীর। শীত শীত হচ্ছে নম্রতার অনুভব। আবার মুহূর্তে ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে। হাতে ধরে রাখা মোবাইলটির দিকে তাকিয়ে গলা শুকিয়ে যাচ্ছে। এই মুহূর্তে নীরাকে ভীষণ প্রয়োজন তার, কিন্তু নীরা নেই। কাল দুপুরে প্রয়োজনে ফোন পেয়ে বাড়ি ছুটেছে। নম্রতা কাঁপা কাঁপা হাতে নিশাদকে কল করলো। প্রতিবারের মতো এবারও কল ঢোকার আগে কল কেটে দিল। ঝোপে ঝোপে ভেজা ফ্লোরটাতে পা টিপে টিপে হাঁটছে সে। আবারও গরম লাগছে, প্রচণ্ড গরম। সেই সাথে পানির পিপাসা। নিশাদকে কল করার সাহস ও শক্তি কোনো কিছুই পাচ্ছে না। নিশাদকে কল করার পর অবশিষ্ট অংশটুকু যদি নিরাশ হয়ে যায়, তখন কি নিয়ে বাঁচবে নম্রতা? ফোনটা কোলে নিয়ে বেশ কিছুক্ষণ উদাসীন বসে রইল নম্রতা। আকাশে বিদ্যুৎ চমকালো। প্রচণ্ড ঝড়ের পূর্বাভাস হিসেবে নেচে উঠল গাছপালা। শাখা প্রশাখা আনন্দ চারপাশে মুখরিত হয়ে উঠল। কিন্তু নম্রতার সাড়া নেই। কালো মায়াময় চোখ দুটো মেলে তাকাইয়ে আছে বহু দূরে, দৃষ্টি শূন্য। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরে নম্রতা বুক ফুলিয়ে শ্বাস নিল। নিজেকে শান্ত করে নিশাতের নাম্বার ডায়াল করলো। প্রথমবার বাজলো, রিসিভ হলো না। অধৈর্য নম্রতা আবারও ডায়াল করলো। কল কেটে যাওয়ার আগাক মুহূর্তে কলটি রিসিভ হলো। ওই পাশ থেকে গম্ভীর কণ্ঠে সালাম ভেসে আসলো। নম্রতা হঠাৎ কোনো কথা খুঁজে পেল না। গলা থেকে যেন কথা বের হচ্ছে না। বহু কষ্টে সালামের জবাব দিয়ে ওপাশ থেকে প্রশ্ন ছুড়ল, জি কে বলছেন? আপনি নিশাদ সাহেব? ওই পাশ থেকে খুবই মেজাজি উত্তর, সাহেব কিনা বলতে পারছি না, তবে আমি নিশাদ নিশ্চয়ই। কিন্তু আপনি কে? মাফ করবেন, চিনতে পারছি না।
নম্রতার ভেতরে উথাল পাথাল চিত্তায় চাপা হওয়ার চেষ্টা। যথাসম্ভব শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আমি নম্রতা মাহমুদা। নম্রতা, আপনাকে কি আমার চেনার কথা? আসলে এই নামের কাউকে তো আমি চিনতে পারছি না, কি মনে হয় বলেও চিনি বলে মনেও হয় না। আর একটু ডিটেলসে পরিচয় দিলে ভালো হতো। নম্রতা ছোট্ট করে শ্বাস ফেলল। আপনার সাথে আমার দেখা হয়েছিল মাসখানেক আগে কক্সবাজারে। আপনার বন্ধুর সাথে একটা ঝামেলা বেঁধে গিয়েছিল আমার, মনে পড়েছে? ওই পাশ থেকে নীরবতা, তারপর উৎসিক কণ্ঠে উত্তর, আরে চিনতে পেরেছি, সরি, প্রথমটা গুলিয়ে ফেলেছিলাম। কেমন আছো? নিষাদের কথায় খানিকটা থমকালো নম্রতা। নিষাদের কথায় টুন পাল্টে গেছে। তার কথা বলার ভঙ্গি দেখে মনে হচ্ছে নিষাদ তার পূর্ব পরিচিত। বহু বছর পর হঠাৎ করে কুশলাদি বিনিময় হচ্ছে। নম্রতা একটু চুপ থেকে বলল, আপনি আমায় চিনেন? নিষাদ স্বাভাবিক উত্তর, চিনব না কেন? কিভাবে চিনেন? তুমি যেভাবে চিনো সেইভাবেই। নম্রতা বুঝতে পারে না মানেটা কি। মানে? নিষাদ উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল, তুমি হঠাৎ আমায় ফোন করলে কেন? কোনো প্রয়োজন ছিল? নম্রতা সব গুলিয়ে যাচ্ছে। এই লোকটি ঠিকঠাক উত্তর দিচ্ছে না, নাকি নম্রতাকে ঠিকঠাক প্রশ্ন করতে দিচ্ছে না? নম্রতা কি সোজাসাপটা জিজ্ঞেস করবে? নম্রতা চুপ থাকতে দেখে ওই পাশ থেকে বলল, হ্যালো নম্র, শুনছো? নম্রতা ফট করে প্রশ্ন করলো, আপনি কি সে? তুমি আমাকে খুঁজছিলে? তো আমি সে হব, এটাই স্বাভাবিক। নম্রতা কি বলবে বুঝতে পারছে না। নিষাদের কথার প্রেক্ষিতে কথাটি বলল নাকি সবটি বুঝে বলল সেটাও বুঝতে পারছে না। নম্রতা বুঝলো এভাবে সম্ভব না, সরাসরি কথা বলে মিটমাট করতে হবে। তাছাড়া কথাগুলো গুলিয়ে যাচ্ছে নম্রতার সময় দরকার। নম্রতা বেশ ভেবেচিন্তে বলল, আমি খুব প্রয়োজনে ফোন দিয়েছি আপনাকে, কিন্তু প্রয়োজনটা ফোনে বোঝাতে পারছি না। আপনার সাথে একটু দেখা করা যাবে প্লিজ? নিষাদ খানিক চুপ থেকে বলল, আমার সাথে দেখা করতে হবে কেন? দেখা হলেই বলি। নিষাদ ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, বেশ, তবে আজকালের মধ্যে সম্ভব হবে না। বাবা আর মাকে নিয়ে রাজশাহী এসেছি। এখানে পার্সোনাল কিছু সমস্যা আছে, 2-4 দিন থাকতে হচ্ছে। আমি ঢাকায় ফিরে তোমায় কল দিই। অনিশ্চিত সময়ের অপেক্ষায় দীর্ঘশ্বাস ফেলল নম্রতা। ছোট করে বলল, আচ্ছা। ওপাশ থেকে হাস্যোজ্জ্বল কণ্ঠে বলে উঠল নিষাদ, পড়াশোনা কেমন চলছে? নাকি এখনো ফাঁকিবাজি চলে? নিষাদের এমন প্রশ্নতেই দুনিয়া যেন ঘুরে গেল নম্রতার। কে এই নিষাদ? নম্রতা সম্পর্কে কিভাবে জানে এত? তাহলে কি সত্যি নিষাদই সেই? নম্রতা উত্তরটা না পেয়ে আবারও কথা বলল নিষাদ, তুমি কি সত্যি এত কম কথা বলো, নাকি পাল্টে গিয়েছো? আপনি কে? কিভাবে চিনেন আমায়? তুমি জানো না কিভাবে চিনি? তুমি আমাকে চিনে ফেলেছো, অথচ আমি তোমাকে চিনব না? অদ্ভুত। নম্রতা শক্ত কণ্ঠে বলল, আমি আপনাকে চিনি না। নিষাদ অবাক কণ্ঠে বলল, তাহলে খুঁজছো কেন? নম্রতা কিছু বলবে তার আগেই ব্যস্ত কণ্ঠে উত্তর দিল নিষাদ, বাবা ডাকছে নম্র, এখন আর কথা বলতে পারছি না। তোমায় বরং ঢাকায় ফিরে কল করি। রাজশাহীর এই জায়গাটায় নেটওয়ার্কেও একটু স্লো। রাজশাহী কি করছেন? নিষাদ ইতস্ত করে বলল, এসেছি দুটো কাজে। এখানে জমি জমা সংক্রান্ত কিছু ঝামেলা, খারিজ টারিজ এবং স্থানীয় ভূমি অফিসে দৌড়ঝাঁপ করতে হবে। আর দ্বিতীয় কাজটা, বাবা মা একটা মেয়ে দেখছে। নম্রতার রাগ লাগলো। এই লোক যদি সে হয়ে থাকে তবে তার সে বিয়ে করে ফেলছে আর নেচে নেচে খবর তাকে দিচ্ছে। নম্রতা তপ্ত কণ্ঠে বলল, তো বিয়ে করা হচ্ছে? নিষাদ খানিকটা ইতস্ত করে বলল। খানিক চুপ থাকলো, তারপর কঠোরভাবে যথাসম্ভব সহজ করে বলল, এখন হচ্ছে না, তবে কথা চলছে। বয়স হয়ে যাচ্ছে, বিয়ে তো করতে হবে, আর বাবা মাও চাপ দিচ্ছে। নম্রতা তাপাচ্ছে তেজ নিয়ে বলল, ভালো, বিয়ে করে ফেলুন। তার আগে নম্রতার কথার মাঝে বলে উঠল নিষাদ, আচ্ছা নম্র, বিয়ে নিয়ে আলাপ আলোচনা পরে করি, আপাতত রাখতে হচ্ছে, বাবা ডাকছে। নম্রতা কিছু বলার আগে ফোনটা কাটলো। মাথা ভর্তি কনফিউশন আর প্রশ্ন নিয়ে বিছানায় গা এলিয়ে দিল সে। জীবনে এত কমপ্লিকেটেড কেন? চারপাশে প্রশ্নের পর প্রশ্ন, উত্তরের খাতাটা সব সময় তো শূন্যই থাকে, একদম সাদা। আকাশে মেঘ নেই, উজ্জ্বল রোদে ঝলমল করছে চারপাশ। ডিপার্টমেন্টের সামনে গোল হয়ে দাঁড়িয়ে আছে নম্রতা আর তার বন্ধুরা। নাদিম কিছুক্ষণ পর পর হাঁচি দিচ্ছে, চোখ মুখ লাল, জিব্বা বিষাদ, মন মেজাজও চটে আছে খুব। ছোট ছোট কথাতেই রেগে মেগে চটাচটি করছে। নম্রতা গায়ে সাদা সালোয়ার কামিজ, চোখ মুখ ফ্যাকাশে, একটু খেয়াল করলে চোখের কর্নিশে জমে থাকা নির্ঘুম রাতের কালো ছাপ দেখা যায়। অন্তর গায়ে ঢিলা ঢালা টি শার্ট, হাতে পানির বোতল। কোনো একটি অদ্ভুত কারণে কিছুক্ষণ পর পর ঢকঢক পানি গিলছে। কিছুক্ষণ আগে ক্লাস শেষ করেছে, আড্ডাও বেশ জমে উঠেছে। আড্ডার মূল বিষয়বস্তু লেখক রিচার্ড ড্রাকসনকে নিয়ে। গায়ে তার সবুজ
ধীর পায়ে হেঁটে আসছে নীরা। গায়ে তার সবুজ রঙের শাড়ি, মুখে হালকা সাজের রেখা। নীরা পাশে এসে দাঁড়াতেই থমকে গেল সবাই। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল তার মুখে। পাঁচজোড়া চোখে নীরার দিকেই দৃষ্টি, নীরব। কেবল ভেবার চাকা খেয়ে গেল সকলে। সবার দিকে চোখ বুলিয়ে সাহস করে চেষ্টা করলো। সোয়া চশমা নাকের ডগায় নামিয়ে বিষয় কণ্ঠে বলল, শাড়িতে তো তো হেভি লাগছে, কিন্তু আজ তো ভার্সিটিতে কোনো অকেশন নেই, শাড়ি পরেছিস কেন দোস্ত? নাদিম অধৈর্য কণ্ঠে বলল, তুই কইতে টপকাইলি? তুই না বাড়ি গেছিলি? আর এসব মানজার কারণ কি? মতলব তোর সুবিধা না মামা? বিয়ে কইরাইলি নাকি? দাওয়াত দেশ নাই, তোর বিয়া মানি না ফুট। নাদিমের কথায় সাধারণত উপস্থিত একজনের বুক ধকধক করলো। গলার নিঃশ্বাস যেন আটকে আসছিল। হতবক অসহায় চোখে তাকিয়ে রইল নীরার ফর্সাটে মুখটার দিকে। নীরা হাসার চেষ্টা করলো। তোদের না বলে বিয়ে করবো নাকি? বাসা থেকে ছেলে ঠিক করেছে, তার সাথে দেখা করার কথা ছিল আজ ভার্সিটির পাশে রেস্টুরেন্টে। তাই কথাটা শেষ করতে পারলো না নীরা। তার আগে একজোড়া চোখ আটকে গেল তার চোখে। সে পাগলাটে দৃষ্টির ভেতরে কেঁপে কেঁপে উঠল নীরা। তার চোখে চোখ রেখে শক্ত করে কথাটি শেষ করলো নীরা, তাই তোদের সাথে দেখা করতে এলাম, খুবই নার্ভাস ফিল করছি, দরকার বিয়েটা যেন হয়ে যায়। অন্তু হাতের বোতলটা দুমড়ে মুচড়ে গিয়েছে অনেক আগেই। নীরার কথাটা শেষ হতেই বোতলটা ছুঁড়ে ফেললো দূরে। নিঃশব্দে সরে গিয়ে নিজের বাইকের ওপর বসলো। বাইক স্টার্ট দিয়ে চেঁচিয়ে উঠলো নাদিম, ওই হালাই যাস কই? ক্লাস করবি না? নাদিমের কথায় কোনোরূপ উত্তর দিল না সে। বাইক ছুটলো অন্তু। সেদিকে তাকিয়ে একই সাথে পাঁচটা হৃদয় থেকে বেরিয়ে এলো এক তপ্ত দীর্ঘশ্বাস। কি বা করার আছে তাদের? নীরার জায়গায় অন্য কোনো মেয়ে হলে জান বের করে ছেড়ে দিত তারা, কিন্তু বন্ধুর সাথে যখন বন্ধুর প্রতিপক্ষ, পরিস্থিতি বড্ড অসহায়। বন্ধুর জন্য বান্ধবীকে কি আদৌ কিছু বলা যায়? দুজনেই একে অপরকে একদম নিজের। কি বলবে তারা? ঘড়ির কাঁটা 9টা বাজে। আকাশটা ঘন মেঘে ঢাকা। রাতের শেষ পরে হুট করে শুরু হয়েছে বৃষ্টি। আকাশ পাতাল অন্ধকার করা বৃষ্টি। শাহবাগের রাস্তায় হাঁটু পর্যন্ত পানি। সেই বৃষ্টি আর পানিকে উপেক্ষা করে ভার্সিটি ছুটে এসেছে ডিপার্টমেন্টের ছেলেপুলে। 4 দিন বাদে সেমিস্টার ফাইনাল পরীক্ষা। লাইব্রেরিতে বই আর নোটের বাহার। মৃদু গুঞ্জন তুলে পড়াশোনার ব্যস্ত সবাই। করিডোর আর সিঁড়িতে বসে আর চলছে গম্ভীর ডিসকাশন। ক্লাস ফাঁকা রুমে চারপাশে 4-5 জনের গ্রুপ নিরন্তর ছুটে চলেছে গ্রুপ স্টাডিতে। শুধুমাত্র নম্রতার মধ্যে কোনো তাগাদা দেখা যাচ্ছে না। ক্যান্টিনে চিরপরিচিত টেবিল ঘিরে অলসভাবে বসে আছে তারা। একের পর এক চায়ের কাপ খালি হচ্ছে, কিন্তু বিষণ্ণতা যেন যাচ্ছে না। টেবিলে পড়ে থাকা খোলা বইটির দিকে তাকে মনের ভুলেও তাকাতে ইচ্ছে করছে না তার। ছোঁয়া বার কয়েক পাতা উল্টাচ্ছে, পড়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। বন্ধুদের থমথমে আড্ডায় বসে থাকা মনোযোগী হচ্ছে না তার। চিরপরিচিত 6 বন্ধুর আড্ডার অন্তু অনুপস্থিত। 2-3 দিন যাবৎ বন্ধুর সাথে কোনো রূপ যোগাযোগ করতে পারছে না তারা। ফোন তুলছে না, ভার্সিটিতেও দেখা যাচ্ছে না। 4 দিন বাদে পরীক্ষা, অথচ সেমিস্টার ফি পরিশোধ করেনি, নোট জোগাড় করেনি। বন্ধুরা ব্যাগ পকেট ঝেড়ে হাত খরচের টাকা জড়ো করে অন্তু সেমিস্টার ফি সামনে নিয়েছে। পরীক্ষার বসার জন্য আপাতত চাই তাকে। পরীক্ষা ইতিহাস সেমিস্টারের ফি দিয়েই পাস মার্ক পেয়ে যাওয়ার ঘটনা বিরল। সুতরাং সেমিস্টার লস করতে না চাইলে অন্তুকে পরীক্ষা দেওয়াই চাই, কিন্তু অন্তর কোনো হদিস নেই। নোট কালেক্ট বা পরীক্ষার কোনো চিন্তা নেই তার। নাদিম ফুস করে নিঃশ্বাস ছেড়ে চায়ের কাপে চুমুক দিল। এক চুমুকে কাপের বাকি চাটুকু শেষ করে অন্তর নাম্বার ডায়াল করলো। ফোন রিসিভ হবে না এই মানসিকতা নিয়েই ফোনটা লাউড স্পিকারে দিল। ফোন রিসিভ হবে না ভেবেই এই মানসিকতা নিয়ে ফোনটা লাউড স্পিকারে দিয়ে চুপচাপ বসে রইল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে প্রথমবারে ফোন রিসিভ করলো অন্ত। বল। অন্ত স্বাভাবিক কণ্ঠস্বরে থমকে গেল নাদিম। কয়েক সেকেন্ড সময় নিয়ে ধমকে উঠে বলল, বল মানে কই তুই? 4 দিন পর পরীক্ষা, জানিস না সেমিস্টার ফি তোর শ্বশুর দিবে? অন্তু আগের মতোই স্বাভাবিক কণ্ঠে বলল, আমি পরীক্ষা দেব না। অন্তুর কথায় যেন ঠিক বিশ্বাস করতে পারলো না নাদিম। চোখ দুটো ছোট ছোট করে ফোনের দিকে তাকালো। সন্দিহান কণ্ঠে প্রশ্ন ছুড়ল, মানে? আমি পরীক্ষা দিচ্ছি না। রাগে চল শক্ত হয়ে এলো নাদিমের। অন্তুর এই দায়সারা ভাব কথা বিন্দুমাত্র সহ্য হচ্ছে না তার। দাঁতে দাঁত চেপে ধমকে উঠল, পরীক্ষা দিচ্ছি না মানে কি? মামার বাড়ির আবদার পাইছিস তুই? সং শুরু করছিস? থাপড়ায় এগাল লাল কইরা দিমু। অন্ত শান্ত কিন্তু শান্ত কণ্ঠেই বলল,
আমার পরীক্ষা আমি দিব, কি দিব না সেটা নিতান্তই আমার ব্যাপার, তাতে তোর কি? নাদিম এবার জ্বলে উঠল, রাগে লাল টুকটুকে হয়ে গেছে ফর্সা মুখ। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে ফোনটা নিজের হাতে তুলে নিল রঞ্জন। নাদিমকে হাতের ইশারায় চুপ থাকতে বলে ঠান্ডা গলায় বলল, কই আসিস দোস্ত? আসি ভার্সিটিতেই। কোন দিকে? স্ট্যাচু পার্ক। রঞ্জন অবাক হয়ে বলল, এই বৃষ্টিতে? বৃষ্টি তো এখন নেই। রঞ্জন বাড়তি কোনো প্রশ্ন না করে কল কাটলো। চোখ তুলে বন্ধুদের দিকে তাকাতে সবার বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। অর্ধেক খাওয়া চাম স্ট্যাচু পার্কের দিকে হাঁটা দিল তারা। মীরা কিছুক্ষণ ইতস্ত করে বলল, তোরা যা, আমি বরং এখানেই থাকি। নাদিম তেরে এসে বলল, ঢং দেখাও। তোকে সব বালের ঢং দেখার টাইম নাই, বিরক্ত হয়ে যাচ্ছি জাস্ট। ব্যাংকারকে বিয়ে করবি কর, বন্ধুর সাথে আলগা ঢং দেখানোর মানে কি? নাদিমের কথায় মুখ ছোট হয়ে এলো নীরার। অসহায় চোখে তাকিয়ে মাথা নোয়ালো। রঞ্জন দীর্ঘশ্বাস ফেলে শান্ত কণ্ঠে বলল, তোরা কি এখন নিজেদের মধ্যে ঝামেলা ক্রিয়েট করতে চাস? অযথা তর্কাতর্কির মানে কি? নীরু তুই চল, অন্ত আমাদের একার নয়, তোরও ভালো বন্ধু, তাই না? ওর খারাপ সময় আমাদের সবার ওর সাথে থাকা উচিত, ওর পাশে দাঁড়ানো উচিত। ওকে একটু বোঝা, হয়তো তোর কথা শুনবে। নীরা আবারও অসহায় দৃষ্টিতে তাকালো। নম্রতার চোখের ইশারায় আশ্বস্ত করলো তাকে। রঞ্জন হয়তো কিছু ঠিকই বলেছে নীরু, অন্তর উচিত সাতসাপটা করে নেওয়া। নীরা মুখ ভার করে বসে রইল। অন্তু তার বন্ধু, ভীষণ পরিচিত। এত পরিচিত মানুষকে হঠাৎ হঠাৎ চিনতে না পারা নীরা কেমন যেন ভয় হয়। চোখের দিকে তাকাতেও আত্মা কাঁপে। তার এই অনুভূতি কি বুঝতে পারে সে? স্ট্যাচু পার্ক শান বাঁধানো বেঞ্চে বসে আছে অন্ত, গায়ে জবজবে ভেজা শার্ট, সবসময় খরা করে গুছিয়ে রাখা চুলগুলো এলোমেলো হয়ে চোখের উপর পড়ে আছে। চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রঞ্জন ধীর পায়ে অন্তর পাশে গিয়ে দাঁড়ালো। বন্ধুদের উপস্থিতি ঠিক ধরতে পারল অন্ত। আগের মতোই চুপচাপ ভাবলেশীনভাবে বসে রইল। নম্রতা কাঁধে হালকা স্পর্শ করতে চমকে উঠল অন্ত। মুখ তুলে পাশে তাকালো, চোখেও ভেসে উঠল পড়ল চুলগুলো হাত দিয়ে সরিয়ে চমৎকার হাসলো অন্ত। টকটকে লাল চোখের সাথে হাসিটা বড্ড বেমানান লাগলো। নম্রতা। নাদিম ফুস করে উঠল, নিজেকে কি মনে করিস তুই? তোর পরীক্ষা তুই দিবি কি দিবি না নিতান্তই তোর ব্যাপার, তোর ওপর আমাদের কোনো অধিকার নাই। ভালো বলছিস, থ্যাংক ইউ। রঞ্জনা ছোঁয়া নাদিমকে থামানোর চেষ্টা করলো। ছোঁয়া নাদিমের বাহুতে হাত রাখতে এক ঝটকায় হাত ছাড়িয়ে জায়গা থেকে সরে গেল নাদিম। কয়েক সেকেন্ড নাদিমের যাওয়ার দিকে তাকিয়ে গাল ফুলিয়ে রাখলো রঞ্জন। চোখ ফিরিয়ে অন্তর দিকে তাকালো। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, হঠাৎ পরীক্ষা দিবি না কেন? শুধু শুধু এক সেমিস্টার লস দেওয়ার কোনো মানে আছে? তোর ক্যারিয়ারের কথা আপাতত তোরই চিন্তা করতে হবে। কোনো সমস্যা থাকলে বল আমাদের। হয়েছেটা কি? নম্রতা নিরুত্তর হয়ে অন্ত নিরুত্তর হয়ে বসে রইল। নম্রতা অধৈর্য কণ্ঠে বলল, আঙ্কেলের কথা একবার ভাব, তুই পরীক্ষা দিচ্ছিস না, এ খবরটা উনার ওপর কেমন ইফেক্ট ফেলবে, উনি কষ্ট পাবেন। অন্তু এবার কিছু বলল না। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর খুব স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আমি ঠিক আছি, কোনো সমস্যা নাই, পরীক্ষা দিতে ইচ্ছে করছে না তাই দিব না। কে কষ্ট পাবে আর কে পাবে না তা দায়ভার আমার নয়। নম্রতা রঞ্জন একে অপরের দিকে তাকালো। সুপ্ত দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। নীরা আর ছোঁয়া খানিকটা দূরে দাঁড়িয়েছিল। নম্রতা নীরাকে হাত টেনে কিছুটা সেদিক সরে গিয়ে ফিসফিস করে বলল, তুই একটু চেষ্টা কর না নীরু। নীরা বিপন্ন কণ্ঠে বলল, আমাকে কথা কেন শুনবে? ও শুনবে, এমন কোনো নিশ্চয়তাও তো আছে। নিশ্চিত শুনবে, তুই যা। রঞ্জনার ছোঁয়া সাই জানালো। নীরা কিছুক্ষণ অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। রঞ্জনার ছোঁয়া সাই জানালো। নীরা কিছুক্ষণ অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল, রাজি হলো। নম্রতাকে রেখে দুরু দুরু বুকে অন্তর দিকে এগোলো। আধ ভেজা বাঁধানো বেঞ্চের পাশে বসে সরাসরি অন্তর দিকে তাকালো। অন্তর্দৃষ্টি কঠিন, স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে জমে থাকা কাদা পানির দিকে। অন্তু উত্তর দিল না। নীরা বেশ খানিকটা দূরত্ব রেখে বসেছিল। সেই দূরত্ব বাহুল রেখে মাথা নিচু করে বসে রইল। বেশ কিছুক্ষণ পর নীরবতা কাটিয়ে নিজ থেকেই কথা বলল, অন্তু কি চাই? নীরা চোখ তুলে তাকালো। কি চাই মানে? তোর সাথে কি আমার চাওয়া পাওয়ার সম্পর্ক? অন্তু দুর্বলভ হাসলো। নীরা অভিমানী কণ্ঠে বলল, নম্রতা বা ছোঁয়ার সাথে কেন এমন রূঢ় ব্যবহার করিস না তুই? আমার সাথে কেন এমন করিস? রূঢ় ব্যবহার করলাম নাকি? করিসনি? গত 4-5 দিন সবার ফোন তুলেও আমার ফোন একবারও তুলিসনি কেন?
নীরার কথায় উত্তরে পাল্টা প্রশ্ন করল অন্তু, প্রেম কেমন চলছে তোর? নীরা বিস্ময় চোখে তাকালো, বড় বড় চোখ দুটো গদগদ প্রশ্ন করলো, মানে? ওই ব্যাংকারের কথা বলছি, সেদিন শাহবাগ পার্কের পাশাপাশি হাঁটছিলি দেখলাম, দারুণ মানিয়েছে তোদের। কথা বলে হাসলো অন্তু, সেই হাসির ভেতরে কেঁপে উঠল নীরা। এই মায়াবী হাসি, কি মায়া! এই হাসিটার জন্য নীরার মরণও সই। কিন্তু বাস্তবতা ভিন্ন। নীরা আর 10টা মেয়ের মতো পাগলামো করতে পারে না, কাউকে ভালোবাসতে প্রচণ্ডভাবে সুখে মরে যাওয়ার ইচ্ছে পোষণ করতে পারে না। তার যে অনেক দায়িত্ব, পরিবারের প্রতি, মায়ের প্রতি, সমাজের প্রতি। দায়িত্বের বাইরে যে সাজানো তার জীবন। অন্তু দিকে আটকে থাকার দৃষ্টিটা সরিয়ে আনলো নীরা। ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, পরীক্ষা কেন দিচ্ছিস না অন্তু? আমার ইচ্ছে। সবার কাছে আমায় দোষী বানিয়ে দিস না প্লিজ। অন্তু হেসে বলল, তুই দোষী কেন হবি? নীরা মুখ ফিরিয়ে অন্তুর দিকে তাকালো, ভারী মায়াময় কণ্ঠে বলল, ভালোবাসা থেকে বড় বন্ধন, বড় প্রাপ্তি হলো বন্ধুত্ব। আমাকে এভাবে অবহেলা করিস না, বন্ধু হিসেবে থাকতে দে। অন্তু উত্তর দিল না। নীরা হঠাৎই অন্তুর হাতটা ধরে ফেলল। পরীক্ষা দে প্লিজ, নয়তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। অন্তু সবলীলাই জবাব, আমার পরীক্ষা দেওয়া বা না দেওয়ায় তোর নিজেকে ক্ষমা করার কোনো কিছু সম্পর্ক নেই। আর যদি আদৌ কোনো সম্পর্ক থেকে থাকে, তাহলে আমি চাইবো তুই সারা জীবন অপরাধী থাক। এই জীবনে এত শান্তি, এত ক্ষমা তোর যোগ ভাগ্যে জুটবে না। নীরা ফ্যালফ্যাল দৃষ্টিতে চেয়ে রইল। অন্তু উঠে দাঁড়াতেই বলল, আমার তাড়া আছে, মিরপুর যেতে হবে, আসছি। নীরা ব্যস্ত কণ্ঠে বলল, হঠাৎ মিরপুর কেন? এই ভেজা জামা কাপড়ে অত দূর যাবি? ঝড় পড়বে তো। অন্তু এবার নীরার চোখের দিকে তাকালো। সেই সম্মোহীন দৃষ্টিতে শীতলভাবে বিবর্ষ হয়ে গেল নীরা। হাত পায়ে ছাড়িয়ে মৃদু শিহরণ। কয়েক সেকেন্ডে গভীর চোখে তাকিয়ে থেকে শক্ত কণ্ঠে জবাব দিল অন্তু, আমাকে নিয়ে ফালতু কনভার্স দেখানোর উৎসাহ দ্বিতীয়বার যেন না দেখি নীরা। তুই কাকে বিয়ে করছিস, কতদিনের জন্য হানিমুনে যাচ্ছিস, কয় বাচ্চার মা হচ্ছিস, তা নিয়ে ভাবনা চিন্তা করাই ভালো। বা এগুলো নিয়ে ভাবনা চিন্তা করার দায়িত্ব বিষয় যেমন আমার ঠিক নয়, ঠিক তেমনই আমি সম্পর্কিত কোনো কিছু ভাবা তোর বিষয় না। কথাগুলো বলে এক মুহূর্ত দাঁড়ালো না অন্তর যাওয়ার পথে তাকিয়ে থাকতেই চোখ বড় করে জল ফেললো নীরা। চোখের পলক ফেলতে ফোঁটা ফোঁটা বৃষ্টির মতো পড়ল জল নরম গাল বেয়ে। পড়ার টেবিলের পাশে ছোট টেবিলটা 3-4টে পদের খাবার সাজানো, ঝাঁকে ঝাঁকে কাচের গ্লাসে খাবার পানি, চায়ের কেতলি আর কাপটাও পরিষ্কার ধবধবে। মধ্যবিত্ত পরিবারে যে কাপ পিরিজগুলো যক্ষের ধনের মতো আগলে রাখা হয়, সেগুলো চমৎকার ডিজাইনের। নাদিম খাবারগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগে অল্প বয়সী এক তরুণী সাজিয়ে গুছিয়ে রেখে গেছে বিলাসবহুল খাবারের ট্রে। তরুণী যাওয়ার আগে নাদিম তাকে মৌসির কথা জিজ্ঞেস করেছিল। সে বলেছে আফা নাকি 5 মিনিটের মধ্যে আসছে। এরপর আধ ঘন্টা কেটে গেছে। মৌসির 5 মিনিট আদৌ শেষ হবে কিনা জানে না। মাথার ভেতর তিত্তিরে রাগ বেড়ে উঠছে তার। সামনে খাবারের ট্রেটা ছুঁড়ে ফেলতে ইচ্ছে করছে। মৌসির গালে দুটো চড় বসিয়ে দিতে পারলে ভাল লাগতো, কিন্তু নাদিম তেমন কিছুই করলো না। চুপচাপ মাথা নিচু করে বসে রইল। সেই মন খারাপের রেশ ধরে রাগটা যেন আরও আয়োজন ধরেছে। দরজার কাছে খুট করে শব্দ হয়ে চোখ তুলে তাকালো নাদিম। মৌসি এসেছে। গায়ে জলপাই রঙের শাড়ি, চোখ ভর্তি কাজল, ঠোঁটে টুকটুকে লাল লিপস্টিক, হাত ভর্তি জলপাই রঙের কাচের চুড়ি, চুলগুলো এলোমেলো অন্যরকম খোপা বাঁধানো। অপরূপ লাগছে মৌসিকে। আজ তার আবার জন্মদিন। সে মৌসি এসে স্বীকারোক্তি দিল তাকে। জন্মদিনে আমি শাড়ি পরি, আমায় সুন্দর দেখাচ্ছে স্যার? নাদিম ছোট্ট করে উত্তর দিল, হ্যাঁ সুন্দর দেখাচ্ছে। মৌসি উৎসাহ কণ্ঠে বলল, আমি আজকে রান্নার দারুণ কিছু প্রিপারেশন তৈরি করেছি স্যার। ইতালির বিখ্যাত নেপোলিয়ান পিৎজাও বানিয়েছি, আপনি একটু টেস্ট করবেন? কথা বলেই বড় বড় মায়াবী চোখ মেলে নাদিমের দিকে তাকালো মৌসি। নাদিম মৌসির দিকে তাকিয়েছিল ক্ষীণতার দৃষ্টি। মৌসি আগাগোড়া নিরীক্ষণ করে নাদিম হঠাৎ মনে হলো মেয়েটা অতিশয় রূপবতী। এই রূপবতী মেয়ের ইচ্ছে পূরণ করতে নেপোলিয়ান পিৎজা নামক খাবারটা চট করে টেস্ট করে নেওয়া উচিত। টেস্ট করা শেষ মুহূর্তেই মুগ্ধ গলায় বলা উচিত, অসাধারণ। পিৎজার মতো খাবার যেন এই সুস্বাদু আর দুনিয়াতে দ্বিতীয়টি নেই। একদম মুখে লেগে আছে তার স্বাদ। কিন্তু নাদিম এমন কিছুই বলল না। তার কাছে উচিত কাজগুলো কখনোই উচিত বোধ হয় না। তার কাছে উচিত কাজগুলো মানেই দুনিয়ার বিরক্ত কাজ। নাদিম বেশ বিরক্তিকর স্পষ্ট কণ্ঠে বলল, নেপোলিয়ান নামক কোনো পিৎজা খাওয়ার জন্য আমাকে এখানে আসতে বলা হয়নি মৌসি। আমি পড়াতে এসেছি, পড়ানো শেষ করে চলে যাব। তুমি অলরেডি আধ ঘন্টা লেট। জলদি বই বের করো, ফাস্ট।
মৌসি তার টলমলে নয়ন দুটি লুকাতে তাড়াহুড়ো করে মাথা নিচু করলো। ডান হাতে থাকা চুড়িগুলো নিয়ে খেলতে খেলতে বলল, আজ পরবো না, জন্মদিনের দিন পড়তে হয় না, জন্মদিনের দিন আনন্দ করতে হয়, এটাই জন্মদিনের নিয়ম। নাদিম বিরক্তি নিয়ে বলল, যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল, তাহলে আমায় ফোন করে মানা করলে না কেন? আপনাকে নেপোলিয়ান পিৎজা ও চিকেন মম্বা খাওয়াবো তাই। বাবা বাড়ি নেই, আস্তে আস্তে রাত, আপনি কি আমার সাথে আমার জন্মদিন সেলিব্রেট করবেন স্যার? নাদিম উঠে দাঁড়ালো। সামনে বসে থাকা অসম্ভব রূপবতী মেয়েটা টলমলে চোখ উপেক্ষা করা অস্বাভাবিক। শুভ জন্মদিন মৌসি, জন্মদিন আনন্দ করতে হয়, তুমি আনন্দ করো, আমি কাল এসে তোমাকে পড়িয়ে যাব। শার্প অ্যাট 12। শাহবাগ গ্রন্থাগারে সিঁড়ির ঘোড়ায় দাঁড়িয়ে আছে নম্রতা। আজ প্রায় 2 সপ্তাহ পর গ্রন্থাগারে পা রাখছে সে। ভার্সিটিতে অন্তুকে ঝামেলাটা হয়ে যাওয়ার পর সবার মুখই বেশ বিক্ষিপ্ত নিয়ে ঝামেলাও হচ্ছে, বিশেষ করে নীরার চোখ মুখ থমথমে ভাব, অনেকটা আষাঢ়ে ভারী আকাশের মতো গা ভর্তি জল, অথচ ঝরে পড়ার উপায় নেই। নম্রতা আজ ইচ্ছে করেই একা ছেড়ে দিয়েছে নীরাকে, থাকুক কিছুক্ষণ একা। পৃথিবীর প্রত্যেকটা মানুষই একান্ত ব্যক্তিগত কিছু সময় প্রয়োজন, যেখানে সে থাকবে শুধু, আর কেউ থাকবে না, থাকবে শুধু তার নিজস্ব সত্তা, সেখানে তৃতীয় কারো অধিকার নেই। নম্রতার ছোট শ্বাস ফেলে সিঁড়ি ডিঙিয়ে দোতলায় উঠল। অলস পায়ে চিরপরিচিত সেলফের সামনে দাঁড়াতেই চমকে গেল। পুরনো সেই বইটি সেলফের এক কোণে পড়ে আছে। বই হাতে কিছুক্ষণ থম মেরে বসে থাকলো সে। ধীরে ধীরে বইয়ের মোলাটে নিচে তাকালো। কম্পন হৃৎপিণ্ড যেন কয়েক মুহূর্তে বেড়ে গেছে। তারপর আবারও পাগলা ঘোড়ার মতো ছুটতে লাগলো হৃদস্পন্দন। পুরো 4 বছর পর চেনা সেই চিরকুট দেখে নম্রতা দীর্ঘশ্বাস ফেলল। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। হৃৎপিণ্ডটা বুঝি বেরিয়ে আসবে এখনই? নম্রতা 2 হাতে মুখ চেপে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। নিজে যথাসম্ভব শান্ত রাখার পর চিরকুট খুলল। সেই পরিচিত গুটি গুটি অক্ষর লেখা, শ্যামলতা, আমি কি হারিয়ে গিয়েছি নাকি হারিয়ে ফেলেছি তোমাকে? আমার ঘরে এখনো বেলি ফুলের সুগন্ধটা আসে না। বেলি ফুলের সুগন্ধহীন এই অক্সিজেনটা আমার সহ্য হচ্ছে না, আমি আর পারছি না। ফিরে এসো, নয়তো ফিরিয়ে নাও আমায়। চিরকুটটা পরে স্তব্ধ হয়ে বসে রইল নম্রতা। সারা শরীরে ঘাম দিচ্ছে তার, হাত পা কাঁপছে, উঠে দাঁড়ানোর মতো শক্তি পায় না যেন। নম্রতা ঘণ্টাখানেক বসে থেকে নিজেকে শান্ত করলো। লাইব্রেরির কর্মচারী বইটা ইস্যু করে ডেট জিজ্ঞেস করে জানলো বইটি কাল ফেরত দেওয়া হয়েছে। নম্রতা চিন্তাগুলো ধোঁয়াশে হয়ে গেল। নিশাদ কি তবে ফিরে এসেছে ঢাকা? আর নিশাদ যদি নম্রতাকে চিনে থাকে তাহলে চিরকুটের মানে কি? নিশাদ আর সে ব্যক্তি হওয়াটা কি আদৌ সম্ভব? নম্রতা বইটি দীর্ঘ নির্দিষ্ট জায়গায় রেখে গ্রন্থাগার থেকে বেরিয়ে এলো। নতুন কোনো চিরকুট সে লিখলো না। গ্রন্থাগার থেকে বেরিয়ে নিশাদের ফোন করলো। 2 বারের মাথায় ফোন উঠিয়ে হাস্যজ্জ্বল সালাম দিল নিশাদ। নম্রতা সালামের জবাব দিয়ে প্রশ্ন ছুড়ল, আপনি কি ঢাকায় ফিরেছেন? হ্যাঁ, মাত্র স্টেশন থেকে বেরোলাম। কেন বলো তো? আপনার সাথে দেখা করতে চাই। এখনই? নিশাদ অবাক হয়ে বলল, এখন কিভাবে? নম্রতা বলল, প্লিজ।